তো দেখো আজকে আমাদের টপিক হলো মানুষের চোখ এবং বর্ণময় জগৎ। ঠিক আছে, হিউম্যান আইস অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড। তো দেখো আমরা আমাদের চোখ যতটুকু দেখতে পাই অ্যাকচুয়ালি কিন্তু চোখটা ততটুকু না। আমরা এই সম্পূর্ণ চোখের ক্ষুদ্র একটি অংশ দেখতে পাই। ঠিক আছে, দেখতে পাই কোন জায়গাটা? এই সম্পূর্ণ চিত্রটা যদি আমাদের চোখের হয়ে থাকে, তার এই যে সামান্য জায়গা, এই জায়গাটা আছে, ক্ষুদ্র জায়গাটা আছে, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। বাকি সবটা চোখই আমাদের ভেতরের দিকে রয়েছে। ঠিক আছে, এবং এই চোখের সাথে একটি নার্ভ, একটা স্নায়ু, যেটা নাম হলো অপটিক স্নায়ু। ঠিক আছে, এবার তোমাদের ট্রি টেস্ট পরীক্ষার মধ্যে এসেছিল একটা, যে অপটিক স্নায়ুর কাজ কি। ঠিক আছে, তো যে অপটিক স্নায়ুটা, সেই অপটিক স্নায়ুটা চোখের মধ্যে থাকে, আর সেই স্নায়ুটা সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত থাকে, যার মাধ্যমে আমরা যা যা দেখতে পাই সবগুলি একটি বৈদ্যুতিক তরঙ্গের আকারে গিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছায়। তখন মস্তিষ্ক আমাদেরকে ওই ছবির রেসপেক্টে তার সাপেক্ষে বুঝিয়ে দেয় সে যে তার নাম কি বা সে কিসের, যা যা আমরা দেখতে পাই ছোটো থেকে যাদের নাম শিখেছি আমরা, ওই নামগুলি আমাদের মেমোরির মধ্যে স্টোর থাকে, এবং ওই মেমোরি থেকে তারপর আমরা তার সেই বস্তুকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এই সম্পূর্ণ চোখের এই প্রত্যেকটা পার্ট তোমাদের জানতে হবে, কেননা পরীক্ষার মধ্যে আসতে পারে যে একটি মানুষের চোখ অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশগুলি দেখো। তবে বিশেষ করে দেখা যায় বর্তমানে সবগুলি অংশকে দেখাতে হয় না, তারা উল্লেখ করে দেয়। একটি চোখ অঙ্কন করে তার অপটিক স্নায়ু, রেটিনা বা পিউপিল, কর্নিয়া, এরকমভাবে কয়েক নাম দিয়ে দেবে, শুধু পার্টিকুলার ওই নামগুলি দেখালেই হবে। ঠিক আছে, তো তোমরা প্রথমত এই চিত্রটা ড্র করা শিখবে। এই চিত্রের পার্টগুলি একটু বুঝে নাও। দেখো একদম ফ্রন্টের দিকে দেখো, এগুলি হলো কি চোখের লুম বা চক্ষু লুম, যেমন আমরা পাখিগুলো থাকি উপরের অংশটা, এই জায়গাটা, এই যে এই দুটো জায়গা। ঠিক তার নিচে যে একটা আবরণ থাকে, ফার্স্ট যে আবরণ দেখতে পাই আমরা তার নিচের দিকে, সেটা হলো কর্নিয়া। ঠিক আছে, আর এই কর্নিয়ার যে দেখো, কর্নিয়ার ভিতরের যে এই সাদা অংশটা, এটাকে বলা হয় স্ক্লেরা। কি বলা হয়? স্ক্লেরা। স্ক্লেরার আরেকটা নাম আছে শ্বেতমণ্ডল। কি বললাম? শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল এই কারণে বলা হয়, শ্বেত শব্দের অর্থ হলো সাদা। কর্নিয়ার ঠিক নিচেই দেখো এই জায়গাটাতে সাদা একটা অংশ থাকে, যাকে বলা হয় স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। আর এই তার নিচের যে এই যে আবরণটা আছে, এই জায়গাটা দেখতে পাও, এই যে এই আবরণটা আছে, এই জায়গাটা আছে, যে চিকন করে এটা আছে, এইটার নাম হলো আইরিশ। কি বলা হয়? আইরিশ। মানে হলো আমার চোখের এই দিকে, এই সাইডগুলো আছে না, এই সাইডগুলোতে আইরিশ থাকে। বিশেষ করে জল বের হয় যে আমাদের মনে জল হয় কান্না করলে, তখন ওই জায়গা দিয়ে বের হয়। ঠিক আছে, দেখো আইরিশ রইল এখানে। এবার এই যে কর্নিয়া আছে, কর্নিয়ার নিচের যে পর্দাটা আছে, জায়গাটা তার নাম হলো অ্যাকুয়াস হিউমার। প্রত্যেকটার কাজ আছে, প্রত্যেকটার কাজ বুঝাবো। এটা হলো অ্যাকুয়াস হিউমার, এবং মাঝখানে যে এই গোলাকারে একটা আছে, সেটার নাম হলো লেন্স। দেখো এটা হলো লেন্স, চক্ষু লেন্স। তোমরা আলোর প্রতিসরণে পড়েছিলে যে লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়, তাই না? লেন্সে আলোক রশ্মি পড়লে সেটা প্রতিসৃত হয়, এবং প্রতিসৃত হওয়ার পরে তার থেকে একটা প্রতিবিম্ব গঠন হয়, তাই তো? সেমভাবে আমাদের চোখের এই লেন্সের মধ্যে যখন কোনো আলোক রশ্মি এসে পড়ে, সেটা গিয়ে এই যে রেটিনা লেখা আছে এখানে, এই যে পার্টটা, এই রেটিনার মধ্যে গিয়ে তার প্রতিবিম্বটা গঠিত হয়। ক্লিয়ার নেই? মনে থাকবে এটা। নেক্সট, তার সাথে দেখো এই লেন্সটা এবং এই জায়গার সাথে যুক্ত আছে একটা অংশ নিয়ে, লেন্স এবং এটার সাথে যে যুক্ত অংশটা, তার নাম হলো সাসপেনসরি লিগামেন্ট। ঠিক আছে, তার নাম কি? সাসপেনসরি লিগামেন্ট। এবং যে অংশের সাথে যুক্ত আছে, এই যে ডট দেওয়া আছে না এখানে, এই জায়গাটা আছে, তার নাম হলো সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডির সাথে এই লেন্সটা যুক্ত থাকে, এবং যে অংশের সাথে যুক্ত থাকে সেই অংশের নাম হলো সাসপেনসরি লিগামেন্ট। ঠিক আছে, এবার আসো
এদিকে এদিকে থাকে সিলিয়ারি কোষ, যে কোষগুলি আমাদের চোখকে ছোট বড় করতে সাহায্য করে। নেক্সট ভেতরের জায়গাটা বলা হয় ভেট্রিয়াস হিউমার, এটা হলো রেটিনা। আর এই জায়গাটায় বলা হয় ফোবিয়া। এখানে মাঝখানে আছে অপটিক স্নায়ু, আর এই জায়গাটা আছে তাকে বলা হয় অন্ধবিন্দু। আর ভেতরের এই যে কালো অংশটা একদম পুরো কালো অংশ থাকে সেটার নাম হলো করোয়েড। ঠিক আছে, এই হলো তার নামগুলি। প্রত্যেকটার কাজ আমরা বুঝে নিই। ফার্স্ট আমরা শুরু করবো রেটিনা থেকে। ঠিক আছে, আমাদের চোখের প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? রেটিনা। লেখো, খাতায় লেখো রেটিনা কি। লেখো, চিত্রের জন্য জায়গা রেখে দাও, পরে লিখবে। নিচে ফার্স্ট লেখো রেটিনা কি। হয়েছে? তো রেটিনা বলতে আমরা কি বুঝি? দেখো, অক্ষিগোলকের পিছনের দিকের ভিতরের স্তরটিকে রেটিনা বা অক্ষিপট বলে। অক্ষিগোলকের পিছনের দিকের ভিতরের স্তরটিকে রেটিনা বা অক্ষিপট বলে। এই সম্পূর্ণটা হলো আমাদের অক্ষিগোলক, তার পেছনের দিকে, ঠিক আছে, এবং ভেতরের একটা অংশ তাকে বলা হয় কি? রেটিনা বা অক্ষিপট। মনে রাখবে যে আমাদের যত ইন্দ্রিয় আছে এর মধ্যে একটা হলো চোখ, তাই না? এই চোখের মাধ্যমে আমাদের কোনো বস্তুর দর্শনানুভূতি, মানে দর্শন মানে দেখা, অনুভূতি, দর্শনানুভূতি সৃষ্টি হয় চোখের মাধ্যমে। ঠিক আছে, আর এই চোখের যে জায়গাতে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম হলো রেটিনা। প্রশ্ন আসতে পারে যে রেটিনার কাজ কি, কি হবে? প্রতিবিম্ব গঠন করে। বুঝতে পেরেছো? নিচে লেখো। দেখো, কোনো বস্তুর প্রতিবিম্ব পয়েন্ট দিয়ে লিখে নাও, প্রশ্ন লেখা দরকার নেই। কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়। কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়। তো এখানে প্রশ্নটা কি আসতে পারে যে রেটিনার কাজ কি? আমরা বলবো রেটিনার কাজ হলো চোখের প্রতিবিম্ব গঠন করা। ঠিক আছে, এটা কি করে? চোখের মধ্যে প্রতিবিম্ব গঠন করে। ক্লিয়ার নিয়ে নেক্সট পয়েন্টে লেখো রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব সদ এবং অবশিষ্য হয়। সদ এবং অবশিষ্য হয়। দেখো, এটার মানে কি? লেন্সের মধ্যে আমরা বলেছিলাম না এরকম, যে লেন্স যদি এরকম হয়ে থাকে, লেন্সটা দেখো কিছু না, কিন্তু উত্তল লেন্সের মতো, এটা উভত্তল বলা হয় আর কি। হ্যাঁ, উত্তল আকৃতি। দেখো যেরকম উত্তল আকৃতি, এই উত্তল লেন্সের যদি পেছনের দিকে প্রতিবিম্ব গঠিত হয় তখন আমরা কি বলতাম? সদ বলতাম না? সেম ভাবে চোখের লেন্সটা হলো এখানে, প্রতিবিম্ব গঠিত হয় তার পেছনে, তাই সেই প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? সদ হয় এবং অবশিষ্ট হয়, মানে হলো উল্টে যায়। এরপর উল্টে যায় প্রতিবিম্ব। রেটিনায় যখন উৎপন্ন হয়, বস্তুটা আমরা যেভাবে দেখতে পাই, যেভাবে আমাদের সামনে আছে, এটা উল্টো হয়ে তৈরি হয়। ক্লিয়ার? আর এই উল্টো হওয়া প্রতিবিম্বটা সেটারই তরঙ্গ আকারে, অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গের আকারে অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক তখন এটাকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? সদ এবং অবশিষ্ট। প্রত্যেকটা পয়েন্ট যদি ভালো করে বুঝো, বাড়ি থেকে করার দরকার নেই, মুখস্থ এখানে হয়ে যায়। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনায়।
রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? সদ এবং অবশিষ্ট। নেক্সট লেখো, রেটিনার সঙ্গে অপটিক স্নায়ু যুক্ত থাকে। রেটিনার সঙ্গে অপটিক স্নায়ু যুক্ত থাকে। রেটিনার সাথে অপটিক স্নায়ু যুক্ত থাকে। তো কোশ্চেনটা এটাই আসে, রেটিনার সাথে কোন স্নায়ু যুক্ত থাকে? নাম হবে কি? অপটিক স্নায়ু যুক্ত থাকে। নেক্সট, মনে রাখবে অ্যাকচুয়ালি এই যে রেটিনাটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ সকল প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার মধ্যে। তাই এই রেটিনা থেকে অনেকগুলো কোশ্চেন আসে, ঠিক আছে? আর এই রেটিনা তৈরি হয় সাধারণত তিনটে জিনিস নিয়ে। একটি হলো, এক কথায় রেটিনাকে বলা হয় আলোক সুবিধি পর্দা। আলোক সুবিধি পর্দা এটি তৈরি হয়, দেখো, রেটিনা গঠিত হয়, রেটিনা গঠিত হয় আলোক সুবেদী কোষ, আলোক সুবেদী কোষ, নার্ভ তন্ত্র এবং রক্তবাহী নালিকা দ্বারা। ঠিক আছে? তো রেটিনা কি নিয়ে গঠিত হয়? আলোক সুবিধি কোষ, তারপর কি আছে? নার্ভ তন্ত্র, নেক্সট কি আছে? রক্তবাহী নালিকা। ক্লিয়ার? রেটিনা সাধারণত তিনটি জিনিস নিয়ে গঠিত। একটা হলো আলোক সুবিধি কোষ থাকবে এখানে, নেক্সট হলো কি? নার্ভ তন্ত্র, থার্ড নাম্বার হলো রক্তবাহী নালিকা। ক্লিয়ার? এই তিনটি জিনিস নিয়ে আমাদের রেটিনা গঠিত। কিন্তু এই রেটিনার মধ্যে সাধারণত দুটি স্নায়ু কোষ থাকে। একটাকে বলা হয় রড কোষ, একটাকে বলা হয় কোন কোষ। দেখুন, রেটিনায় আলোক সুবিধি দুরকম স্নায়ু কোষ নিয়ে গঠিত। রেটিনার আলোক সুবিধি দুই রকম স্নায়ু কোষ নিয়ে গঠিত। নাম্বার 1 রড কোষ, রড কোষ। নাম্বার 2 কোন কোষ, ক একারাকার ন, কোন কোষ। ঠিক আছে? তো রেটিনার যে আলোক সুবিধি জায়গাটা রয়েছে সেখানে দুই ধরনের স্নায়ু কোষ থাকে, একটা হলো কি? রড কোষ, একটা হলো কোন কোষ। এখন আমরা জানবো অ্যাকচুয়ালি এই রড কোষ এবং কোন কোষের কাজ। ঠিক আছে? বুঝে নেব। রড কোষের কাজ, রড কোষের কাজ হলো কম আলোতে সংবেদনশীল এবং বস্তুর নড়াচড়া ও আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয়। আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয়। হয়েছে প্রত্যেকের? তো দেখো, রড কোষের কাজটা হলো প্রথম কি? কম আলোতে, যখন কোথাও আলোক রশ্মি কম থাকে তা সত্ত্বেও কিন্তু আমরা কোনো বস্তুকে দেখতে পাই, তাই না? কম আলোতে দেখতে পাই, আবার বেশি আলোতেও দেখতে পাই। কম আলোতে কোনো বস্তুকে দেখার জন্য আমাদের চোখে থাকা রড কোষ সাহায্য করে।
এখন বলা হয় যে পেঁচা পেঁচা রাত্রিবেলাও দেখতে পাই, কিন্তু আমরা রাত্রিবেলা দেখতে পাই না, বলি না? দেখতে পাই না বলতে যখন আলোক রশ্মি না থাকে তখন অন্ধকার দেখি না। কারণ কি? কারণ রাতের আকাশে সূর্যের উপস্থিতি না থাকার কারণে সেখানে আলোক রশ্মি কম থাকে, যার কারণে কোনো বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই। কিন্তু পেঁচার চোখের মধ্যে এই রড নামক যে কোষটা আছে সেটা অনেক বেশি আছে, যার কারণে রড কোষের কাজই হলো কম আলোকে কোনো বস্তুকে দেখা। ঠিক আছে? তাই যেহেতু পেঁচার চোখের মধ্যে রড কোষ বেশি থাকে, তাই পেঁচা রাতের অন্ধকারের মধ্যেও ভালো দেখতে পায়। বুঝতে পারলে তো? তো রড কোষের কাজ কি? কম আলোতে দেখতে পাবে। তাছাড়া কোনো একটা বস্তু দাঁড়িয়ে আছে না নড়াচড়া করছে, ওইটাও বুঝতে সাহায্য করে রড কোষ। যাদের চোখে রড কোষ কম থাকে তারা কোনো বস্তু যদি হালকা লড়তে থাকে দূর থেকে সে বুঝতে পারবে, তার কাছে মনে হবে সে বস্তুটা স্থির আছে। আর যাদের রড কোষ পর্যাপ্ত থাকবে তারা হালকা একটু নড়লেও তারা বুঝতে পারবে যে বস্তুটা লড়ছে। ঠিক আছে? তাছাড়া চোখের মধ্যে কি পরিমাণ আলোক রশ্মি প্রবেশ করছে, তার তীব্রতা বাড়ছে না কমছে, ওইগুলো বুঝতে সাহায্য করে রড কোষ। দেখবে যখন আমরা কোনো বস্তুকে দেখতে চাই বা কোনো লেখা পড়তে চাই, যদি লাইট চলে যায় তখন অটোমেটিক আমাদের চোখটা একটু বড় হয়ে যায়, তাই না? আর যখন আলোক রশ্মি বেশি পড়ে তখন আমরা কী করি? এরকম করে না, চোখটা ছোট করে নিই। কারণটা কি? এটা কাউকে বলতে হয় না, কিন্তু অটোমেটিক হয়ে যায় কারণটা, তাই না? ওইটা হয় আমাদের লেন্সের, চক্ষু লেন্সের নির্দিষ্ট একটা লিমিট আছে, ওই লিমিট পর্যন্তই সে আলোক রশ্মি তার মধ্যে নিতে পারে। তার বেশি গেলে ক্ষতি হয়, কম গেলে প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে? তাই যখনই আলোক রশ্মি কম থাকে তখন কি হয়? চোখটা বড় হয়ে যায় অটোমেটিক, কারণ যেন বেশি বড় হলে তার মধ্যে বেশি পরিমাণ আলোক রশ্মি প্রবেশ করতে পারবে এবং আমরা ওই বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করতে পারবো। ঠিক আছে? সেমভাবে যখন অধিক পরিমাণ আলোক রশ্মি প্রবেশ করে তখন চোখের ক্ষতি হবে, তখন চোখ অটোমেটিক ছোট হয়ে যায়, যাতে প্রবেশ করার জায়গাটা ছোট হয়ে যায় এবং সেই পর্যাপ্ত পরিমাণ আলোক রশ্মি প্রবেশ করতে পারে। বুঝতে পারলো তো? নেক্সট কি রয়েছে? একটা হলো রড কোষ, বুঝতে পারলে তো? এখন হলো কোন কোষ। দেখো কোন কোষের কাজ হলো, কোন কোষের কাজ হলো জোরালো আলোতে সাড়া দেওয়া, জোরালো আলোতে সাড়া দেওয়া এবং রং এর অনুভূতি, রং এর অনুভূতি এবং রঙের পার্থক্য বোঝাতে সাহায্য করে। রং এর অনুভূতি এবং রঙের পার্থক্য বোঝাতে সাহায্য করে। হয়েছে? তাহলে কোন কোষ তার কাজটা হলো জোরালো আলোতে কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। তাছাড়া আমরা যে বিভিন্ন কালারের ডিফারেন্স করতে পারি, সাদা, কালো, লাল, হলুদ বলতে পারি আমরা, ওইটা এই কারণে বলতে পারি কারণ আমাদের চোখের মধ্যে কোন কোষ রয়েছে। যদি কোনো কারণে কোন কোষটা কম থাকে তাহলে যে বিভিন্ন কালার যে রয়েছে কালার আমরা দেখতে পাবো, সব একই রকম মনে হবে। তাছাড়া বিভিন্ন কালারের ডিফারেন্সটা, কার গাঢ়ত্ব বেশি আছে কম আছে, বলি না যে লাইট কালার ডিপ কালার বলি না আমরা, ওই যে এগুলি অনুভূতি করা, ফিল করা, দেখবে যদি বৃদ্ধ লোক যারা আছে বিশেষ করে তাদেরকে যদি তোমরা লাইট এবং ডিপ দাও তারা এতটা ক্লিয়ার বলতে পারবে না কোনটা লাইট কোনটা ডিপ, হিউজ করে ডিফারেন্স না থাকে, তারা একটা কালারই বলে দেবে। কারণ কি? ওই যে কালারটা গেছে তাদের সামনে তারা ওই কালারটাই দেখতে পাবে, কার মাত্রা বেশি আছে কার কম আছে ওটা তারা বুঝতে পারে না। কারণ তখন বয়স বাড়ার সাথে সাথে যে কোন কোষগুলো আস্তে আস্তে কমতে থাকে, সেভাবে রড কোষের মাত্রা কমতে থাকে এবং কিছু কোষ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বয়স বৃদ্ধির সাথে সাথে। তার কারণে বৃদ্ধ লোকেরা কি করে ওই রঙের পার্থক্যগুলি বুঝতে পারে। ঠিক আছে?
এ হলো কোন কোষ এবং রড কোষের কাজ, বুঝতে পারলে তো? তাহলে রড কোষের কাজ কি বললাম? রড কোষের কাজ কি ছিল? কম আলোতে দেখতে সাহায্য করে, বস্তুর নড়াচড়াতে সাহায্য করে, যে বস্তু নড়াচড়া করছে কিনা সেটা বুঝতে সাহায্য করে, ঠিক আছে, এবং আলোক রশ্মির তীব্রতার হ্রাস বৃদ্ধি বোঝাতে সাহায্য করে। আর কোন কোষের কাজ কি বললাম? জোরালো আলোতে দেখতে সাহায্য করে, রঙের অনুভূতি এবং রঙের পার্থক্য বোঝাতে সাহায্য করে। এগুলো হলো রড কোষ এবং কোন কোষের কাজ। নেক্সট লিখো, দেখো এই যে চক্ষু, ওই যে অক্ষিপটে এই যে অন্ধবিন্দু রয়েছে, মনে রাখবে যে অন্ধবিন্দুর মধ্যে কোনো আলোক সুবেদী কোষ থাকে না, ঠিক আছে? তাই এখানে কোনো রকমের প্রতিবিম্ব গঠিত হবে না এবং এই জায়গাটা অন্ধকার থাকে। অন্ধকার থাকার কারণে তার নাম হয়েছে অন্ধবিন্দু, মানে এই জায়গা দিয়ে কিছু দেখা যায়, ঠিক আছে? তো দেখো রেটিনার অন্ধ বিন্দুতে, রেটিনার অন্ধ বিন্দুতে আলোক সুবেদী কোষ অর্থাৎ আলোক সংবেদনশীল কোষ থাকে না। আলোক সংবেদনশীল কোষ থাকে না। হয়েছে? তাহলে যদি কোশ্চেন আসে, প্রত্যেক বছর এটা আসে, প্রায় সময় আসে, এটা বিশেষ ইম্পর্টেন্ট, যেটা যে কোথায় কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, কোথায় কোনো আলোক সুবেদী কোষ থাকে না বা সংবেদনশীল কোষ থাকে না, সেটা উত্তর হবে কি? অন্ধ বিন্দু, ঠিক আছে? আর আরেকটা লিখো, এই যে বলেছিলাম অপটিক স্নায়ু, বিশেষ ইম্পর্টেন্ট যে পয়েন্ট বলি, দেখো অপটিক স্নায়ুর কাজ হলো, অপটিক স্নায়ুর কাজ হলো রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বের, রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বের ঠিক আছে অনুভূতি বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছিয়ে দেওয়া, মস্তিষ্কে পৌঁছিয়ে দেওয়া, মানে আমাদের রেটিনার মধ্যে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বটাকে বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে মস্তিষ্কের মধ্যে পৌঁছে দেয়, তখন মস্তিষ্ক ওই তরঙ্গ অনুযায়ী রেসপন্স করে, যেটা কিসের প্রতিবিম্ব, ঠিক আছে? এই হলো তার কাজগুলো। নেক্সট লিখো, আমরা যে দেখি, যেটা বলে দৃষ্টি অক্ষ, দৃষ্টি বলে না দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তিরও ত্রুটি হয়ে থাকে। কার উপরে ডিপেন্ড করে? এই লেন্সের উপরে। লেন্সের মধ্যে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, কোনো আঘাত লাগে বা কোনো কিছু সমস্যা হয়ে থাকে, তখনই শুরু হয় আমাদের দৃষ্টির ত্রুটি, যেটা বলে আমাদের চোখে পাওয়ার কমে গেছে। সেটা হোক ছোট বাচ্চা বা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক ব্যক্তি, প্রত্যেকেরই যদি কোনো কারণে চোখের কোনো সমস্যা হয়ে থাকে, তার মানে মনে রাখবে যে তোমাদের লেন্সের মধ্যে কোথাও না কোথাও ত্রুটি হয়েছে। কারণ তোমরা আলোর প্রতিসরণে পড়েছিলে যে বস্তুর অবস্থান যখন আমরা চেঞ্জ করি, তখন প্রতিবিম্বটি বিভিন্ন অবস্থানে তৈরি হয়, কখনো ফোকাসে, কোনো ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে, এইভাবে প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য প্রতিবিম্বগুলি বিভিন্ন জায়গায় তৈরি হয়, তাই না? এবার কথা হলো, যদি আমাদের চোখের মধ্যে রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি না হয়ে এদিকে তৈরি হয়, এদিকে হয়, এদিকে হয় বা এদিকে হয়, তাহলে আমরা ওই বস্তুকে দেখতে পারবো না বা বুঝতে পারবো না। কারণ দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি মানে হলো প্রতিবিম্ব রেটিনা হবে, এই রেটিনার সাথে যুক্ত হওয়া অপটিক স্নায়ু রয়েছে, সেই অপটিক স্নায়ু কি করবে? সেটাকে তরঙ্গের আকারে নিয়ে মস্তিষ্কে পৌঁছাবে, তখনই মস্তিষ্ক আমাদেরকে তার প্রতি উত্তর দেবে যে সে কার প্রতিবিম্ব বা তার নাম কি।
যতক্ষণ সে মস্তিষ্কে না গিয়ে পৌঁছবে ততক্ষণ আমরা তাকে চিনতে পারবো না বা বুঝতে পারবো, সামনে থাকলেও বুঝতে পারবো। যেমন যারা যারা অন্ধ হয়ে যায় বা চোখে দেখে না, তাদের সামনে লোক দাঁড়িয়ে থাকে কিন্তু সে বুঝতে পারে না, কণ্ঠস্বর শুনতে পায় কিন্তু তাকে দেখতে পায় না। কারণটা একটাই, কারণ চোখের মধ্যে ওই ত্রুটির কারণে তার রেটিনার মধ্যে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তাই সে তাকে দেখতে পায়। বুঝতে পেরেছ? তো এই যে ঘটনাটা চোখের ত্রুটি, এটা হয়তো কোনো কারণে কি হয়, প্রতিবিম্বটা লেন্স থেকে প্রতিষ্ঠিত হয় আলোক রশ্মিটা হয়ে আর রেটিনায় তৈরি না হয়ে রেটিনার আগে তৈরি হয়ে যায়। কখনো কি হয়, রেটিনার পেছনে গিয়ে তৈরি হয়, মানে হয়তো আগে হয় নতুবা পেছনে হয়, এরকম ত্রুটি হয়ে যায়। এটাকে বলা হয়, একটাকে বলা হয় স্বল্প দৃষ্টি, একটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি। ঠিক আছে? এটা আমরা দৃষ্টির ত্রুটি যখন করবো তখন এটা আমরা ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে? এই যে দৃষ্টি রয়েছে তার একটা অক্ষ রয়েছে, ঠিক আছে না? এই যে দৃষ্টির যে অক্ষটা রয়েছে, দেখো দৃষ্টি অক্ষ, দৃষ্টি অক্ষ এবং আলোক অক্ষ, দৃষ্টি অক্ষ এবং আলোক অক্ষ পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ করে। দেখা হয়েছে? দৃষ্টি অক্ষ এবং আলোক অক্ষ পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? উত্তর হবে দৃষ্টি অক্ষ এবং আলোক অক্ষ পরস্পরের সাথে 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি কোণ করে থাকে। 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি। ঠিক আছে? নেক্সট লিখো, আমাদের যে চক্ষু নার্ভগুলো রয়েছে, চোখের যে নার্ভগুলো রয়েছে, সেই নার্ভগুলি চোখের কোন অংশের সাথে যুক্ত থাকে? দেখো, চক্ষু নার্ভগুলি রেটিনার কোন অংশে যুক্ত থাকে? চক্ষু নার্ভগুলি রেটিনার কোন অংশের সাথে যুক্ত থাকে? উত্তর হবে, এই চক্ষু যতগুলি নার্ভ আছে সেগুলি রেটিনার যে অন্ধবিন্দু আছে না, এই যে অন্ধবিন্দুটা আছে সেই অন্ধবিন্দুর সাথে যুক্ত থাকে। চক্ষু যতগুলো নার্ভ আছে এই নার্ভগুলি এসে রেটিনার মধ্যে যে নার্ভগুলি আছে না, এগুলি রেটিনার অন্ধবিন্দু যেখানে আছে এই অন্ধবিন্দুতে এসে যুক্ত হয়। কোশ্চেন কি ছিল? চক্ষু নার্ভগুলি রেটিনার কোন অংশে যুক্ত থাকে? উত্তর হবে অন্ধ বিন্দুতে যুক্ত থাকে। দেখো, অন্ধ বিন্দুতে যুক্ত থাকে। হয়েছে? নেক্সট, তোমরা আলোর প্রতিসরণ পড়েছিলে, প্রতিসরাঙ্ক মনে আছে না? হ্যাঁ, যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে একটা রেশিও ছিল প্রতিসরাঙ্ক। বলে কোনো বস্তু যদি এখানে থাকে, কোনো একটা মোমবাতি এখানে রয়েছে, তার এই যে এখানে লেন্স থেকে পড়লো ছবিটা, মানে এখান থেকে আলোক রশ্মি গিয়ে পড়লো, এখানে তো আপতিত হয়েছে একটা অ্যাঙ্গেলে গিয়ে পড়ে, আবার এখান থেকে যেহেতু লেন্সে প্রতিসরিত হয় তখন তার যে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, মানে প্রতিসরণ কোণ। তো ওই যে প্রতিসরণ কোণ এবং যে আপতন কোণটা আছে তাদের যে রেশিওটা সেটাকে তো বলা হয় প্রতিসরাঙ্ক, তাই না? এক কথায় বললে লেখো যে চোখের কর্নিয়ার প্রতিসরাঙ্ক কত? চোখে যে কর্নিয়াটা আছে, যে কর্নিয়াটা, এই কর্নিয়ার প্রতিসরাঙ্ক কত? চোখের কর্নিয়ার প্রতিসরাঙ্ক কত? উত্তর লেখো 1.33। 1.33 মানে আমাদের চোখের যে কর্নিয়া আছে, কর্নিয়ার প্রতিসরাঙ্ক হলো 1.33। এটা কার সাথে মিশছে বলো তো? লেন্সের মধ্যে পড়েছিল, কার প্রতিসরাঙ্ক ছিল 1.33? জলের। ঠিক আছে? নেক্সট, চক্ষু লেন্সের প্রতিসরাঙ্ক, এই যে লেন্সটা রয়েছে, যে এই লেন্স, এই লেন্সের প্রতিসরাঙ্ক কত? চক্ষু লেন্সের প্রতিসরাঙ্ক কত?
চক্ষু লেন্সের প্রতিসরাঙ্ক হলো 1.45 1.45, ঠিক আছে। এই যে যখন আলোক রশ্মি প্রবেশ করে প্রথম কার সাথে গিয়ে তার সংঘর্ষ হয়? কর্নিয়ার সাথে। ফার্স্ট তো কর্নিয়া থাকে, এই কর্নিয়া ছেদ করে ভিতরে যাওয়ার সময় সে 1.33 প্রতিসরাঙ্কে পার হয়ে যায়। আবার যখন গিয়ে লেন্সের মধ্যে পড়ে তখন যখন বের হয়ে যায় তখন তার প্রতিসরাঙ্ক হয় 1.44। মনে থাকবে? ফার্স্ট সামনে কে থাকে, কর্নিয়া না লেন্স? কর্নিয়া, তার প্রতিসরাঙ্ক কত? 1.33। আর পেছনে কি আছে? লেন্স, আর লেন্সের প্রতিসরাঙ্ক কত? 1.44, ঠিক আছে। নেক্সট লিখো, এই যে পিউপিল, এই সামনের যে জায়গাটা আছে এই জায়গাটা, এটা হলো পিউপিল। দেখো পিউপিল, পিউপিল বা তার আরেকটা নাম হলো তারা রন্ধ্র। পিউপিল বা তারা রন্ধ্রের কাজ কি? উত্তর লেখো। পিউপিল বা তারা রন্ধ্রের কাজ হলো যে চোখের মধ্যে যে পরিমাণ আলোক রশ্মি প্রবেশ করে, ঠিক আছে, তার যে পরিমাণটা, বললাম না যে নির্দিষ্ট পরিমাণ আলোক রশ্মি যেতে পারে, কতটুক যাবে বা কতটুক যাবে না তাকে দেখাশোনা করার জন্য তো কোনো লোকের প্রয়োজন। যেমন আমরা গেটের মধ্যে দারুণ লাগাই, কেন বলা হয়? দারুণ না থাকলে কি হবে? গার্ড না থাকলে যে খুশি আসবে বের হবে, তাই না? আর গার্ড কি করে? আগে চেক আপ করে পরিচিত কিনা, সে কি সব কিছু জিজ্ঞাসা করে। পরে যদি মনে করে যে হ্যাঁ হ্যাঁ ঢুকতে পারবে, তখনই মালিকের নির্দেশ অনুযায়ী তাকে ভিতরে প্রবেশ করতে হবে, তাই না? তেমনি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে আলোক রশ্মির অভাব নেই, যেদিকে তাকায় সেদিকে আলোক রশ্মি আসে, কম আসে বেশি আসে। কিন্তু যদি ওই পিউপিলে না থাকে তখন কি হবে? যত আলোক রশ্মি আসে সব প্রবেশ করবে এবং লেন্স একসময় নষ্ট হয়ে যাবে অতিরিক্ত আলোক রশ্মির কারণে, তাই না? ওই আলোক রশ্মির যে নিয়ন্ত্রণ করা, সেই নিয়ন্ত্রণ কি করে? পিউপিল। সে গাড়ির মতো কাজ করে। বেশি গেল সে ঢুকতে দেবে না, আর কম গেল সে বলবে না হবে না, আরো আসুক, তারপর ঢুকতে দেবে। ওই দেখাশোনা কে করে? পিউপিল। মনে থাকবে? দেখো পিউপিলের কাজ দেখেছো তো? দেখো চোখের মধ্যে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা, চোখের মধ্যে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা হলো পিউপিলের কাজ। সংক্ষেপে বললে বলবো কি? আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করাই হলো পিউপিলের কাজ। বুঝতে পেরেছো? তো পিউপিল কি করে? আমাদের আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে। নেক্সট, এখন দেখো আলোক রশ্মিকে নিয়ন্ত্রণ করলো পিউপিল, এবার তাকে সাহায্য করে কে? সিলিয়ারি মাংসপেশি। সিলিয়ারি মাংসপেশি, মনে থাকবে? সিলিয়ারি, এই যে সিলিয়ারিটা আছে, সিলিয়ারি মাংসপেশি কি করে? তাকে সাহায্য করে। কি সাহায্য করে? যখন দেখলো পিউপিল বুঝতে পারলো যে আলোক রশ্মি বেশি আসছে, তখন তার তো ক্ষমতা নেই যে সে সেটাকে আটকাবে, সে জাস্ট গার্ড কি করে? যাবেন না বলে। কেউ জোর করে আসলে তখন সে কিন্তু আর ধরে রাখতে পারে না, তখন সে কি করে? মালিকের আন্ডারে যায়, স্যার আমার পারমিশন ছাড়াও ওরা ভিতরে প্রবেশ করছে। তেমনি পিউপিল যখন বুঝতে পারে সঙ্গে সঙ্গে সেই বার্তাটা দিয়ে দেয় তার সিলিয়ারি মাংসপেশির মধ্যে। সিলিয়ারি মাংসপেশির ক্ষমতা আছে, ঠিক আছে। সে কি করে? সঙ্গে সঙ্গে আমাদের দেখবে যখন চোখে লাইট পড়ে আমরা এরকম করি, করি না? হাত দিয়ে কেন আলোক রশ্মি আসতে যেন বাধা করতে হবে, তারপরও চোখে ছোটো করে নিই, তাই না? কেন নেই? এই যে চামড়াটা ছোটো হয় না, চামড়াটা, এই চামড়াটা ছোট বড় করার জন্য একজন দায়িত্ব আছে, সে হলো সিলিয়ারি মাংসপেশি, ঠিক আছে। তাহলে কি পরিমাণ আলোক রশ্মি ঢুকবে সেটা পিউপিল প্রথম নিয়ন্ত্রণ করে। আবার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সিলিয়ারি মাংসপেশি কি করে? চোখকে ছোট বড় করে দিয়ে আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে। আর যখন দেখা যায় যে আলোক রশ্মি কম যাচ্ছে, পিউপিল বুঝতে পারে,
যে সেই আলোকরশ্মি দিয়ে সেই বস্তুর প্রতিবিম্ব লেন্সের মধ্যে গঠিত হওয়া সম্ভব না। তখন সেই বার্তাটা যখন সিলিয়ারি মাংসপেশিতে যায়, তখন সিলিয়ারি মাংসপেশি কি করে চোখটাকে বড় করে দেয়। লাইট কম থাকে আমরা এরকম করে